নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক, গবেষক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক আফসান চৌধুরী। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। তো প্রথমে সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, 4 দেশীয় সড়ক যোগাযোগে হোঁচট খেল বাংলাদেশ, অস্বস্তি প্রকাশ করে চুক্তি অনুমোদন করেনি ভুটান সংসদ। প্রতিদ্বন্দ্বিতা থাকছে না জেলা পরিষদের ভোটে। বাংলাদেশ প্রতিদিন, কমছে না পুলিশের অপরাধ, কর্মক্ষেত্রে যৌন হয়রানিতে 10 ভাগ নারী পুলিশ, বিএনপির গাড়ি পোড়ানো মামলায় যুবলীগ নেতা। প্রধানমন্ত্রীর সঙ্গে শামীম আইভীর বৈঠক, সাখাওয়াতি পেলেন বিএনপির টিকিট। মানব জমিন, নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থী সাখাওয়াত, জীবন দিয়ে হলেও মূল্যায়নের মর্যাদা রক্ষা করব। আমাদের সময়, 190 কোটি টাকার প্রকল্প এখন 1755 কোটি, শাহজালাল বিমানবন্দরের রাডার প্রকল্প। জায়গায় দিন, মিয়ানমার মানে নিশ্চিত মৃত্যু, বলছেন পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গারা। আলোকিত বাংলাদেশ, দায়িত্ব নিয়েই টিপিপি বাতিল করবেন ট্রাম্প, প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। ভোরের কাগজ, সীমান্তে রোহিঙ্গার ঢল, আবারও সংকটে বাংলাদেশ। আমাদের অর্থনীতি, নারী শিক্ষায় পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। দৈনিক দিনকাল, বর্তমান প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সেনা মোতায়েনের দাবি। দৈনিক সংগ্রাম, 1.5 শতাধিক ব্র্যান্ডের মাত্র 45টি বিএসটিআই অনুমোদিত, মশার কয়েলে ক্ষতিকর উচ্চমাত্রার রাসায়নিক, হুমকিতে জনস্বাস্থ্য। দৈনিক করতোয়া, আইনানুগ ব্যবস্থা কেন নয়, ধান কাটার সিদ্ধান্ত প্রশাসনের, গোবিন্দগঞ্জে সাঁওতাল উচ্ছেদ। দ্য ইন্ডিপেন্ডেন্ট, মোবাইল সাবস্ক্রাইবার্স ব্যান্ড অ্যাঙ্গার, BTRC hearing. The Financial Express, no progress in main Dhaka Elevated Express project, BBS 6 extra time, cost hike for support project. সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। আজ অনেকগুলোরই প্রধান শিরোনাম হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে মূলত, কিন্তু যে সংবাদটি শিরোনাম হচ্ছে সেটি হচ্ছে সেখানকার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী এবং সেখানকার আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি গণভবনে ডেকেছিলেন, কেননা তাদের বৈরিতা এবং দ্বন্দ্বের কথা তো আমরা জেনেছি। এটা তো সব পত্রিকায় আছে, সব জায়গায় আলোচিত হচ্ছে। যা শোনা যাচ্ছে যে সেলিম ওসমান এখন আইভির জন্য লড়বেন। তো আইভি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, অতএব তার মানে ধরে নেওয়া যাচ্ছে যে প্রধানমন্ত্রী ওই ব্যাপারে চিন্তিত, এবং গত 2 বছর আগে যে একটু অত্যন্ত অস্বস্তিজনক পরিস্থিতি হয়েছিল, প্রায় নোংরামি পর্যায়ে চলে গিয়েছিল, বেশ আলোচিত ছিল। আওয়ামী লীগের জন্য নিশ্চয়ই এটা কাম্য নয়। নারায়ণগঞ্জ একটা ঝামেলার জায়গা, সেখানে বিভিন্ন হত্যাকাণ্ড হয়েছে, লোক ধরা পড়েছে, এটা বড় একটা জায়গা যেখানে অনেক ক্রাইম হয়। সেখানে আইভি একজন জনপ্রিয় বলেই পরিচিত, কিন্তু অন্যদিকে সেলিম ওসমানরা পরিবার হিসেবে তারা যথেষ্ট পরিচিত। দ্বিতীয়ত হচ্ছে যে সেলিম ওসমানের ভাই কোথায় নাসিম ওসমান, যিনি মাস্টারকে জাতীয় পার্টি, তারাও ছিলেন। তো পারিবারিক ভাবে এটা নারায়ণগঞ্জে ওসমান পরিবারের অনেক দিন ধরে আছে। তার বাবা বোধহয় ওসমান দালাল হিসেবে যিনি পরিচিত ছিলেন, এটা তাদের এলাকা। কিন্তু আইভি জনপ্রিয়, তো এরকম একটা সবল একটা প্রার্থীকে আওয়ামী লীগ কোনোভাবেই মানে হারাতে চায় না। মানে ওসমানদের সঙ্গে যে টিকে আছে তার মানে হচ্ছে যে বিএনপি কেও সামলাতে পারবে। তো সেদিক থেকে বিএনপি একটা কিছুটা হলেও অনেকদিন পর নির্বাচনে বিএনপির চেহারাটা দেখা যাচ্ছে। বিএনপি জিতলো কি হারলো এটা বড় বিষয় নয়। বিএনপি যদি মাঠে একবার নামতে পারে তাহলে বিএনপি নিজের অবস্থা কিছুটা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, লোকজন ভাবছেন যে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে আইভি জিতবে এটাই সবাই ভাবছেন। কিন্তু সেলিম ওসমান যে ঝামেলা করবে না, এটা বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের প্রয়োজন হয়েছে। তো এটা একদিক থেকে যেমন সংবাদটা পৌঁছে দেওয়া যাচ্ছে যে আওয়ামী লীগ চাইছে একতা, কারণ কয়েকটা জায়গাতে আওয়ামী লীগের ঝগড়াঝাটি হয়েছে। আপনি জানেন যে নাসিরনগর নিয়ে বিশেষ করে এই বিষয়টা অনেক আলোচিত হয়েছে। সেই দিক থেকে নারায়ণগঞ্জে যদি এটা ঝামেলা থেকে আরো অন্য কোনো কিছু হয় তাহলে এটা সরকারের জন্য অনেক বিব্রতকর হবে। এবং পূর্বেকার যে ঘটনাটা, যেটা ওই 9 জনের হত্যাকাণ্ড যেখানে র্যাব জড়িত, সেই হত্যাকাণ্ড যেমন ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, তেমনি ভাবে যদি ওসমান আর আইভির যদি ঝগড়াতে আরো অন্য কোনো কিছু বেঁধে যায় তাহলে আরো বেশি ক্ষুণ্ণ হবে। তো সেই কারণে সরকার নিজের অবস্থাও সামলাচ্ছে, নির্বাচনে ভালো হচ্ছে। এই নির্বাচনে যদি বিএনপি ভালো করে তো
তো খুব ভালোভাবে বিএনপির মাথার মধ্যে এটা ঢুকবে যে নির্বাচনই তাদের করা দরকার, অন্য রাজনীতিতে এখন আর পরিসর নেই, আন্দোলনের পরিসর নেই, আন্দোলন করে আগানো যাচ্ছে না। তো সেই দিক থেকে সব দিক থেকে এই মুহূর্তে এটা একটা সুসংবাদ। কিন্তু নারায়ণগঞ্জে এরকম সিটি কর্পোরেশন নির্বাচন এলেই আমরা গতবারও যেমন দেখেছিলাম এই বৈরিতার প্রসঙ্গটি, তো এবার যেমন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে দেখা যাচ্ছে যে একটি সম্ভাবনা দেখা যাচ্ছে যে তারা কাজ করবেন। কিন্তু অনেক সময় হয় যে আনুষ্ঠানিকভাবে আমরা এই ব্যাপারগুলো দেখি, কিন্তু ভেতরে ভেতরে রাজনৈতিক যে অন্যরকম তৎপরতা সেগুলোও চলে। এতে করে যেটি হয় যে মানুষ এক ধরনের দ্বিধাগ্রস্ত অবস্থায় থাকে এবং সত্যিকার অর্থে গণতান্ত্রিক চর্চা, যেটা প্রকাশ্য গণতান্ত্রিক চর্চা, এটি এক ধরনের ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা থাকে, আমরা যেমন দেখি মন্তব্যে। ধন্যবাদ। এইটা শুধু চর্চা যে ক্ষতিগ্রস্ত হয় তা নয়, কেবল মানুষের কিন্তু আস্থা কমে যেতে থাকে এই প্রতিষ্ঠানগুলোর প্রতি। তো সেই কারণে আমি বলছি যে এটা বোঝা গেছে সরকারি মহলে, এই জিনিসটা গোচরীভূত হয়েছে যে এভাবে দলীয় কোন্দলটাকে সামনে এনে যে সব ঠিক আছে এরকম ধারণাটা বোধহয় হচ্ছে না। যেটা বর্তমান সরকার কিছুটা হলেও অসুবিধার মধ্যে আমি বলবো না, কারণ সরকার তো একেবারে সম্পূর্ণ সবল, সেটা হচ্ছে যে তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং কোন্দল এত বেশি হয়ে গেছে, এখন আর বিরোধী দলের কথা কেউ বলছে না। প্রতিদিনই তো কোনো না কোনো ঘটনা ঘটছে যেটা দুঃখজনক, যেটা রক্তারক্তি হচ্ছে, মারপিট হচ্ছে, খুন খারাপি করার লোক, অস্ত্র হাতে লোক ছবি ওঠানো হচ্ছে, তাকে জামিনে ছেড়ে দেওয়া হচ্ছে। অতএব বিএনপি যেহেতু মাঠে নাই বা অন্য কোনো বিরোধী দল নাই, তো এবং যে বিরোধী দলকে যাকে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া জাতীয় পার্টি হিসেবে, সেটা কোনো বিরোধী দল হিসেবেই কেউ মানতে চায় না। সে অবস্থাতে তো আমার মনে হয় এই আওয়ামী লীগের এই সংকটটা কিন্তু ছোট সংকট না। বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে তারা কাউন্সিলের সময় যেটা বলেছেন যে দারিদ্র বিমোচন হচ্ছে মূল লক্ষ্য, তো তাহলে বোঝা যাচ্ছে রাজনৈতিক সংকট আর নাই দেশে, আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তো আর নাই। তো সেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যদি না থাকে, প্রতিদ্বন্দ্বিতাহীনতার রাজনীতি, ভিন্ন রকম রাজনীতি, এটা এখনো আওয়ামী লীগ করায়ত্ত করতে পেরেছে বলে মনে হয় না। তো একাধিক কয়েকটা একের পর ঘটনা ঘটলো এবং প্রতিদিনই কোনো না কোনো জায়গায় এই ঘটনা ঘটছে। তো এটা সরকারের জন্য আশা করি দুশ্চিন্তার কারণ, তাদের মানে শুভ অবস্থার জন্যই। কারণ একটা দল নিজের ভেতরে যদি এতটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে, এবং বিশেষ করে একটা খুন খারাপের কেস এসছে যেখানে পরিবার থেকে বলা হয়েছে যে টেন্ডারবাজি জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বোঝা যাচ্ছে যে রাজনীতি সেই আবার সেই সমীকরণে ফেরত আসছে যে রাজনীতি করা হচ্ছে সুবিধার জন্য। তো সেই বাস্তবতার ভিত্তিতে আওয়ামী লীগ যদি বলে আমরা জনগণের স্বার্থ দেখতে এসেছি, তাহলে কিন্তু মানুষ দুটার মধ্যে একটা সমীকরণ করবে। এই সমীকরণটা রাজনীতির জন্য ক্ষতিকর, কারণ মুখ ফিরিয়ে নেওয়ার প্রবণতা তখন বাড়বে বেশি। এটাই হচ্ছে আমার মনে হয় বিষয়। মিয়ানমারে রোহিঙ্গাদের উপর যে নির্যাতন চলছে, বাড়ি ছাড়া করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এই নির্যাতনের ঘটনায় আমরা দেখছি যে দেশ ছেড়ে পালাচ্ছেন রোহিঙ্গারা জীবনের নিরাপত্তার জন্য। আমাদের সীমান্তেও ঢল নেমেছে রোহিঙ্গা শরণার্থীদের, কিন্তু বাংলাদেশের দিক থেকে অবস্থান নেওয়া হচ্ছে যে শরণার্থীদেরকে আর এভাবে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে বলি বিষয়টা, যে আমাকে আজকেও ভয়েস অফ আমেরিকা থেকে জিজ্ঞেস করছিল, আমি বলি নীতিগতভাবে আমাদের ঢুকতে দেওয়া উচিত। এটা একেবারেই অমানবিক হয়, কারণ এরা মরে যাবে যদি না এরা ঢুকতে পারে। আমরা কি ভিত্তিতে ফেরত দিচ্ছি এটা বলতে পারি যে হ্যাঁ এরা তারা বর্মী, বলতে পারি আরো হাজারটা যুক্তি দিতে পারি, এই মানুষগুলো এখানে এসছে মরে যাওয়ার ভয় থেকে বাঁচতে। বাংলাদেশের ইতিহাসে শরণার্থী বিষয়টা খুব নাজুক, কারণ আমাদের 1 কোটি মানুষ গিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল, সেইখানে আমাদের ফিরিয়ে দেওয়াটা গ্রহণযোগ্য নয় আমার কাছে। নিশ্চয়ই আমাদের কষ্ট হবে, কিন্তু আমি এটা মনে করি, আমাকে জিজ্ঞেস করা হচ্ছিল যত লক্ষ্য আছে আরো হয়তো 50,000 আসবে, তো 50,000-এ বাংলাদেশের এমন কি জনসংখ্যা, এটা তো মিলিয়ে যাবে, আমরা জানতেও পারবো না, গুনতেও পারবো না, কোনো কিছুই না। কিন্তু মানুষকে ফেরত দেওয়া, এখন মনে করেন মায়ানমার সরকার যে কোনো কারণে হোক তারা এটা করছে, আমি মনে করি যে মায়ানমার সরকার কেবলমাত্র রোহিঙ্গাদের সঙ্গেই তাদের ঝামেলা হচ্ছে তা না, এটা কিন্তু আমাদের এটা যে রোহিঙ্গা বিরোধী মুসলমান বিরোধী তা না। গত পরশুদিন তারা রীতিমতো লড়াই হয়েছে অন্য 2-3টা গোষ্ঠীর সঙ্গে, শানদের সঙ্গে, কাচিনদের সঙ্গে, তাহলে এটা সমস্যাটা অনেক বড় সমস্যা। আরাকানিদের সঙ্গে হয়েছে, আরো বিভিন্নদের সঙ্গে হয়েছে। তাহলে আমাদের এটা যদি জানা থাকে, তাহলে আমরা কেবলমাত্র যে রোহিঙ্গা
ওরা মুসলমানদের উপর আক্রমণ করছে তা নয়, ওরা তাদের দেশের যেসব সংখ্যালঘু রয়েছে তাদের অনেকের উপরই আক্রমণ করছে। এই পরিপ্রেক্ষিতে এটা একটা অস্থির দেশ। এই দেশের সরকারের অধীনে, সরকারের নিয়ন্ত্রণে আছে অর্ধেক মাত্র দেশ, এবং জনসংখ্যার দিক থেকে তার চেয়ে আরো বেশিও হতে পারে। এরকম একটা দেশের পাশে আমাদের বসবাস, এটা আমাদের ইতিহাসের অংশ। শরণার্থী তারা যেটা মানতে চাইবে না যে এরা বর্মী, এই কারণে মানতে চাইবে না চট্টগ্রামের মানুষ, কিন্তু যখন তারা গেছে, তারা এটা দুটো দেশ একই দেশ ছিল, ভারত ছিল, তো সেটা অন্য বিষয়। কিন্তু ফেরত দেওয়াটা গ্রহণযোগ্য নয়, মানবিক কারণে গ্রহণযোগ্য নয়। আমি মনে করি না যে আমরা সামলাতে পারবো না। তো ওই দেশের যে সমস্যা, একটি আন্তর্জাতিক মহলেরও তো নিশ্চয়ই দায়িত্ব রয়েছে, অবশ্যই আছে, প্রভাবশালী রাষ্ট্রগুলো রয়েছে, নিশ্চয়ই তারা কিছু না কিছু করতে পারেন এটা বন্ধ করার। আমরা দেখেছি শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চি এখন মূলত ক্ষমতায়। হ্যাঁ, কিন্তু আমি মনে করি অং সান সু চি ক্ষমতায় থাকুক আর নাই থাকুক, তিনি একজন রাজনীতিবিদ, এবং তিনি নিশ্চয়ই সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা অবশ্যই এদের বিদ্বেষী, তাদের জন্য কিছু করবেন। বিষয়টা হলো এখানে কারা কোন দেশ ক্ষমতা রাখে না, আমি গিয়ে বললে তো কোনো লাভ নেই। যে 2-3টা দেশ ক্ষমতা, তার মধ্যে একটি হচ্ছে চীন আর একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরা যতক্ষণ না বলবে কোনো কিছু হবে না, এবং এই সমস্যাটা অনেক গভীর। চীন, আপনি জানেন, গতকাল তারা ঘোষণা দিয়ে দিয়েছে যে আমাদের এলাকায় যদি কোনো হানাহানি হয় আমরা তাহলে ব্যবস্থা গ্রহণ করবো। তার মানে চীনও সচেতন যে তাদের জনগোষ্ঠী, তাদের কাছাকাছি জনগোষ্ঠী, ঘনিষ্ঠ জনগোষ্ঠীর ওপর আঘাত হানতে পারে, সেই কারণে তারা করবে। তো মায়ানমারের সেনাবাহিনী চীনের যেসব জনগোষ্ঠী আছে তাদের বিরুদ্ধে কোনো ভূমিকা নেবে না, কিন্তু মায়ানমারের জনগোষ্ঠী এই রোহিঙ্গাদের উপর নেবে, কারণ রোহিঙ্গাদের অনেক দুর্বল, এবং আমরাও তো বলছি তোমরা আমাদেরও না। তো রোহিঙ্গাদের অবস্থা হয়ে গেছে সবচেয়ে দুর্বল, কিন্তু কোনো দেশই তাদের পক্ষে দাঁড়াচ্ছে না। তো বাংলাদেশ শুধুমাত্র আটকে দিয়ে কি এমন সমস্যার সমাধান হচ্ছে আমি বুঝতে পারছি না। বাংলাদেশে আরেকটু সবলভাবে আন্তর্জাতিকভাবে তাহলে করুক যে দেখো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ওই এলাকায় আজকেও আমার সঙ্গে কথা হচ্ছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেন্ট যারা, তারা বলছে UNHCR আছে, তারা প্রত্যেকেই কাজ করছে। বিষয়টা হলো বাংলাদেশের আন্তর্জাতিক কূটনীতি খুবই দুর্বল। আপনি যদি মনে রাখেন যে যুদ্ধ অপরাধের সময় সারা পৃথিবী আমাদের গালি দিয়েছে, আমাদের এই আন্তর্জাতিক কূটনীতিক আমলারা কিচ্ছু করতে পারেনি, কোনো একটা কথা বলতে পারেনি, তাদের কোনো কণ্ঠস্বরও শোনা যায় না, কেউ পাত্তা দেয় না তাদেরকে। তো সেই ক্ষেত্রে এদের হাতে বোধহয় আমাদের আন্তর্জাতিক ভবিষ্যৎটা খুব সবল হতে পারে এটা মনে হচ্ছে না। কিন্তু ওইখানে আমাদের তো কণ্ঠস্বর থাকা উচিত, আমাদের তো বলা উচিত যে দেখো এরকম অবস্থায় আছে আমরা এতজন। পৃথিবীর বেশিরভাগ মানুষ জানেই না, পৃথিবীর বেশিরভাগ মানুষ জানে, তারা রোহিঙ্গাদের সম্পর্কে জানে। বাংলাদেশে এতগুলো মানুষ যে আশ্রয় নিয়েছে, কি অবস্থায় আছে না আছে সেটা কোনো কিছুই জানে না। তা আমাদের যদি আমাদের এত দুর্বল হয়, এটা তো 2016 জন্য যে কূটনীতি দরকার, যে রাজনীতি দরকার সেটা করতে হবে। এখন 1980 সালের রাজনীতি দিয়ে তো 2016 সমাধান করা যাবে না। আমার মনে হয় না বাংলাদেশ সরকারের যারা এইসব দায়িত্বে আছেন এইটা ধরতে পারছেন। তো আপনি নারায়ণগঞ্জের সিটি নির্বাচনকে ঘিরে আপনি বলেছিলেন যে বিএনপির অংশগ্রহণটি একটি ইতিবাচক ইঙ্গিত রাজনীতির জন্য। তো আবার আমরা আজকে শিরোনাম দেখছি যে 28শে ডিসেম্বর যে জেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা, সেখানে প্রায় প্রতিদ্বন্দ্বিতা হবেই না, মানে অন্য দলগুলোকে নির্লিপ্ত দেখা যাচ্ছে এই জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে। হ্যাঁ, এটা নিয়ে তো অবশ্যই হচ্ছে, এবং এটা দিয়ে মানে যারা নির্বাচন করবেন তারা তো একটা বিতর্কিত নির্বাচন করে এসছেন, অতএব এইটার কোনো আগামী দেখা যাচ্ছে না। যেটা ধারণা করা হচ্ছে, বিভিন্ন মানুষের কথাটা বলছেন যে এইটা তো অনেক আগে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু কেউ এটাকে গুরুত্বপূর্ণ মনে করেনি, জেলা পরিষদটাকে গুরুত্বপূর্ণ মনে করা হয়নি। বিষয়টা হচ্ছে আমাদের যে কাঠামোটা গড়ে উঠেছে, লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় সরকারের কাঠামো, তাতে আর আমাদের যে নৈর্বাচনিক ভিত্তি যে ক্ষমতা, অর্থাৎ এমপির ক্ষমতা, এর মধ্যে যে কে সবল আর কে দুর্বল আমরা নিজেরাও তো জানি না, কাঠামোগত ভাবে কে কোন জায়গায় আছে। অতএব এটার মধ্যে এটার কোনো ক্ষমতা ছিল না, অতএব এটার ব্যাপারে কোনো আগ্রহ ছিল না, একদিন ধরে পড়েই ছিল, কেউ কিছু বলেও নি, এখন আবার এটাকে চালু করা হচ্ছে। তো আমাদের যতক্ষণ পর্যন্ত এই উপরতলার পরিকাঠামোগুলো ঠিক করা হচ্ছে, কে কোন দায়িত্ব পালন করছে, কার তো আগ্রহ তৈরি হচ্ছে না। আমার তো মনে হয় না একটা মানুষকে আমি বলতে শুনেছি স্থানীয় সরকারের এই জেলা পরিষদ নির্বাচন সম্পর্কে, বরং নারায়ণগঞ্জ সম্পর্কে হচ্ছে। কারণ কি, নারায়ণগঞ্জে একটা মারপিট হতে পারে, এই হতে পারে, এটা তার সঙ্গে তো রাজনীতির সম্পর্ক নেই। এই যে বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে, এই যে বৈষম্য তৈরি হচ্ছে জনগণের সঙ্গে প্রাতিষ্ঠানিক রাজনীতিক এবং রাজনৈতিক কাঠামোর, এটা বোধহয় আজকে মনে হচ্ছে না বড় সড় বিপদ, কিন্তু আগামীতে বড় বিপদ হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার।